আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আলোচনা করব জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি মূলত নিউক্লিয়াস। নিউক্লিয়াসের অপর নাম হচ্ছে কেন্দ্রিকা এবং কোষের সকল জৈবনিক কাজ নিয়ন্ত্রণকারী একটি অঙ্গ মূলত নিউক্লিয়াস, যাকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। এই নিউক্লিয়াস বিভিন্ন আকৃতির হতে পারে, যেমন গোলাকার, ডিম্বাকার অথবা নলাকার। একটি নিউক্লিয়াস মূলত নিম্নলিখিত অংশগুলোর সমন্বয়ে গঠিত, বা চিত্রে যে অংশগুলো আছে তার সমন্বয়ে গঠিত। চিত্রের এক পাশে আমি নির্দিষ্টভাবে চিহ্নিত করে দিয়েছি। প্রথমত নিউক্লিয়ার মেমব্রেন। সমস্ত নিউক্লিয়াসকে ঘিরে দ্বিস্তর বিশিষ্ট লিপিড এবং প্রোটিনের একটি আবরণ থাকে, একে মূলত নিউক্লিয়ার মেমব্রেন বলা হয়। নিউক্লিয়ার মেমব্রেনে মাঝে মাঝে রন্ধ্র বা ছিদ্র থাকে, এদেরকে নিউক্লিয়ার রন্ধ্র বা ছিদ্র বলা হয়। এই নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমের সাথে সংযোগ রক্ষা করে। দ্বিতীয়ত নিউক্লিওলাস। নিউক্লিয়াসের ভিতরে একটি উজ্জ্বল গোলাকার কালো অংশ দেখা যায়, যার সাথে ক্রোমাটিন তন্তুগুলো সংযুক্ত অবস্থায় থাকে, তাকে নিউক্লিওলাস বলা হয়। তৃতীয়ত হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের ভিতরে অর্ধ স্বচ্ছ অথবা স্বচ্ছ এক ধরনের তরল রস দেখা যায় বা মাতৃকা দেখা যায়, এদেরকে নিউক্লিওপ্লাজম বলা হয়। চতুর্থত সমস্ত নিউক্লিয়াসের ভিতরেই সূক্ষ্ম অসংখ্য জালিকার মতো যে সূত্রাকার অংশগুলো দেখা যায়, তাদেরকে মূলত নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়। এই নিউক্লিয়ার রেটিকুলামকে আবার নিউক্লিয়ার জালিকাও বলা হয়, অথবা ক্রোমাটিন তন্তু বলা হয়, শুধু ক্রোমাটিনও বলা হয়। বিশেষভাবে মনে রাখতে হবে, নিউক্লিওলাস এর অপর নাম কেন্দ্রিকারস এবং নিউক্লিওপ্লাজম এর অপর নাম কেন্দ্রিকাণু। অনেক ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের একটা সমস্যা হয় যে নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম মনে রাখা। আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে একটা কবরের ভিতরে সবচেয়ে বড় যে অংশ তার নাম লাস। তদ্রূপ নিউক্লিয়াসের ভিতরে একটি বড় অংশ থাকে উজ্জ্বল গোলাকার, তার নাম হচ্ছে নিউক্লিওলাস। আর সূক্ষ্ম যে অংশগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার, তার নাম নিউক্লিওপ্লাজম। আরেকটি বিষয়, নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন তন্তুগুলো থাকে বা ক্রোমাটিনগুলো থাকে, তা একটা সময় কোষ বিভাজনের এক পর্যায়ে মোটা এবং সংকুচিত বা খাটো হয়ে ক্রোমোজোমে পরিণত হয়। এই ক্রোমোজোমকে আমরা বিশ্লেষণ করলে ডিএনএ বা আরএনএ পাবো, আর ডিএনএ বা আরএনএকে বিশ্লেষণ করলে বা গাঁটলে আমরা জিন পাবো। আর এই জিনের ভিতরেই জীবের সকল যে বংশগত ও চারিত্রিক বৈশিষ্ট্যগুলো থাকে, তা এক বংশ থেকে অন্য বংশে সঞ্চারিত বা স্থানান্তরিত হয়ে থাকে।